নমস্কার বন্ধুরা, এসসিসি এক্সক্লুসিভের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বইটির সপ্তম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 61টি প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? উত্তর, আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায়। 2 নম্বর, জলবায়ু কাকে বলে? উত্তর, জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। সাধারণত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। 3 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু কি কি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, আবহাওয়া ও জলবায়ু ওই স্থানের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদির উপর নির্ভর করে। 5, আম গাছে কখন মুকুল আসে? উত্তর, প্রধানত ফেব্রুয়ারি মাসেই আম গাছে মুকুল আসে। 6 নম্বর প্রশ্ন, বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে? উত্তর, বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা শীতকালে এদেশে আসে। 7, ইলিশ মাছ কখন ডিম পাড়ে? উত্তর, ইলিশ মাছ বর্ষাকালে ডিম পাড়ে। 8, পলাশ ফুল কখন ফোটে? উত্তর, বসন্তকালে গাছে ফুল ফোটে। 9 নম্বর, এরকম কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলি বছরের একটা নির্দিষ্ট সময় হয়। উত্তর, বন্যা যেমন হয় বর্ষাকালে, শীত প্রবাহ হয় শীতকালে, তাপ প্রবাহ হয় গ্রীষ্মকালে। 10 নম্বর, আমাদের দেশে বছরের কোন সময় বেশি গরম পড়ে? উত্তর, আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি গরম পড়ে। 11, গরম, বর্ষা, শরৎ, শীত ছাড়া আর কোন ঋতুর কথা তোমরা জানো? উত্তর, হ্যাঁ, আরও ঋতু আছে, যেমন শরৎকাল ও হেমন্তকাল। 12, বর্ষা কি বছরের নির্দিষ্ট সময়ে আসে? তোমার অঞ্চলে শীত স্থায়িত্ব কত দিনের? উত্তর, আমার অঞ্চলে শীত স্থায়িত্ব 30 থেকে 45 দিনের। 14, গ্রীষ্ম ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে কি কি সমস্যা হতে পারে? উত্তর, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 15, বর্ষা ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে কি সমস্যা হতে পারে? অর্থাৎ এই প্রশ্নতে বলতে চেয়েছে, যদি বর্ষা প্রয়োজনের তুলনায় বেশি হয় তাহলে আমাদের কি কি অসুবিধা হতে পারে সেগুলো লিখতে হবে। উত্তরটা জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো এই উত্তরগুলি তাহলেও আমাকে কমেন্টে জানাবে। 16 নম্বর, শীত ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি হলে কি সমস্যা হতে পারে? এর উত্তর আমি লিখে দিইনি, অবশ্যই কমেন্টে জানাবে। এরপর করছি পৃথিবীর ঘোমটা পার্টের প্রশ্নগুলি, যেমন 17 নম্বর, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? উত্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তির একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, এগুলিকে গ্রিন হাউস গ্যাস বলে। 18, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস না থাকলে কি হতো, অথবা গ্রিন হাউস গ্যাসগুলির একটি সুপ্রভাব লেখো। উত্তর, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যেত, তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটত না। 19, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তর, গ্রিনহাউস গ্যাসগুলির তাপ শোষণের ফলে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। 20, মানুষের কার্যকলাপের মাধ্যমে সৃষ্টি হওয়া প্রধান গ্যাস কোনটি? উত্তর, কার্বন ডাই অক্সাইড। 21,
প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন ডাই অক্সাইড। 22 গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? উত্তর গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 22 বিগত শতাব্দীর উষ্ণতম বছর কোনটি? উত্তর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসা অনুযায়ী বিগত শতাব্দীর উষ্ণতম বছর হল 2005। 24 1980 থেকে 1988 সালের মধ্যে ভারতের মোট কটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? উত্তর 18টি। 25 কত সালে রাজস্থানে বন্যা হয়? উত্তর 2005 সালে। 26 কত সালে উত্তর পূর্ব ভারতে খরা হয়? উত্তর 2005 সালে। 27 পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কি? উত্তর হিমবাহ। 28 পৃথিবীর শতকরা কত শতাংশ হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত? উত্তর পৃথিবীর 99% হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত। 29 গঙ্গা নদীর উৎস কি? উত্তর গঙ্গোত্রী হিমবাহ। 30 হিমালয়ে অবস্থিত 3টি হিমবাহের নাম লেখো। উত্তর গঙ্গোত্রী, যমুনেত্রী এবং জেমু হিমবাহ। 31 পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কি সংকট আসবে? উত্তর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে হিমবাহগুলোর বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করবে। এর ফলে সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলের জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। প্রাণহানি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রে জলতল বৃদ্ধি হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীতে সমুদ্রের উপকূলে বাস করা অসংখ্য মানুষ। 32 1999 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে? উত্তর 3 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। 33 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? একটু ভুল আছে, একটু ঠিক করে নিও। উত্তর 70 সেন্টিমিটার। 34 পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস কোন স্থান? উত্তর সুন্দরবন। 35 হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত করে? উত্তর হিমবাহ 80% সূর্যরশ্মি প্রতিফলিত করে। 36 প্রবাল প্রাচীর কাকে বলে? উত্তর একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে, একেই প্রবাল প্রাচীর বলে। 37 প্রবাল প্রাচীর পৃথিবীর কত শতাংশ সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল? উত্তর প্রবাল প্রাচীর 25% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল। এরপর আমরা করব জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস। তার আগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। 38 জীববৈচিত্র্য কী? উত্তর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। 39 বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? উত্তর পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার এইসব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এরকম অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে, যেমন পূর্ব হিমালয়, সুদাল্যান্ড ইত্যাদি। 40 ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে কেন? উত্তর ভারতের জীববৈচিত্র্য অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। বিভিন্ন প্রজাতির জীবের পাশাপাশি এমন প্রজাতির জীবও প্রচুর পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না, তাই ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে। 41 পৃথিবীতে মোট মেগা ডাইভার্সিটি নেশন কটি? উত্তর পৃথিবীতে মোট 17টি মেগা ডাইভার্সিটি নেশন আছে। 42 পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মেগা ডাইভার্সিটি দেশ কোনটি? উত্তর ভারত। 43 ভারতবর্ষের মোট কত প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায়? উত্তর ভারতবর্ষে মোট 91,212 প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে। 44 ভারতবর্ষের মোট ভূখণ্ডের কত শতাংশ অরণ্যে ঢাকা? উত্তর
19.7% অরণ্যে ঢাকা। 45 সারা বিশ্বের উদ্ভিদ জগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? 46 সারা বিশ্বের প্রাণী জগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? উত্তর সারা বিশ্বের প্রাণী জগতের 6.5% ভারতবর্ষে রয়েছে। 47 জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। উত্তর কটি পয়েন্ট করে লেখা আছে, উত্তরটি তোমরা দেখো। প্রথম তোমরা পয়েন্ট করবে খাদ্যের উৎস। খাদ্য শস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। মৃত্তিকা সংরক্ষণ। ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন উপাদানের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। ঔষধের উৎস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ যেমন সিনকোনা গাছ থেকে কুইনাইন, সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন, পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ইত্যাদি ছাড়াও আরও অনেক ঔষধ পাওয়া যায়। 48 পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। উত্তর পৃথিবীর জীববৈচিত্র্যের হ্রাসের কারণ হারিয়ে যাচ্ছে বাসস্থান। প্রথম পয়েন্ট উত্তর লিখবে প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগ বিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে ও থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়। পরেরটা হলো চোরা শিকার। চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। পরিবেশের নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। তারা অন্য প্রাণীদের খাবার, এমনকি অন্য প্রাণীদের ডিম খেয়ে নেয় বা নিত। জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন পাল্টে দিতে পারে জীবদের চেনা পরিবেশ। সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। তারপরের পয়েন্ট হলো পরিবেশ দূষণ। রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবদের বিনাশ। চাষের জমিতে যথেষ্ট পরিমাণ কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে বেশ কিছু শস্যভোগ প্রাণী। অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। বিশেষ কিছু উদ্ভিদ বা প্রাণীর অর্থকারী গুরুত্ব যদি খুব বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব জীবদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। 39 সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের কারণ কি? উত্তর সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 50 চোরা শিকারের কারণ কি? উত্তর কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয় বলে এদের অনেক বাজার মূল্য রয়েছে। এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন জায়গায় চোরা শিকার হয়। 51 মৌরলা, পুঁটি, খলসে ইত্যাদি মাছের অস্তিত্বের বিপর্যয়ের কারণ কি? উত্তর আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে এই সমস্ত বিদেশি মাছ মৌরলা, পুঁটির মতো ছোট ছোট মাছ খেয়ে ফেলে। 52 অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার কি? উত্তর অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার হলো ইউক্যালিপটাস গাছের পাতা। 53 মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের জীব আজ বিপন্ন কেন? উত্তর জলবায়ুর পরিবর্তনের ফলে ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে
যে তার ফলে মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের অস্তিত্ব আজ বিপন্ন। 54, গঙ্গা শুশুক কমে যাচ্ছে কেন? উত্তর, শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে বিপন্ন হচ্ছে গঙ্গা শুশুক বা ডলফিন। 55, কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায়, এর ব্যবহার কি? উত্তর, হিমালয়ের কস্তুরী মৃগ থেকে মৃগনাভি পাওয়া যায়। এই মৃগনাভি থেকে তৈরি হয় নানান সুগন্ধি দ্রব্য। 56, গত 500 বছরে মোট কতটি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, গত 500 বছরে মোট 784টি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 57, গত 20 বছরে পৃথিবী থেকে কতটি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে? উত্তর, গত 20 বছরে মোট প্রায় 27টি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। 58, বিদ্যালয়ে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের নাম লেখো। উত্তর, কাগজের টুকরো, চকের টুকরো, নষ্ট হওয়া কলম। 59, হাসপাতালে পাওয়া যায় এমন বজ্র পদার্থের নাম লেখো। উত্তর, ব্যবহার হওয়া সিরিঞ্জ, ওষুধের বোতল, তুলো ইত্যাদি। তোমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9-এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। 60, অ্যাসবেস্টের কারখানায় কাজ করলে কোন অঙ্গের সমস্যা দেখা দিতে পারে? উত্তর, ফুসফুসের সমস্যা। 61, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, উদ্ভিদ প্রবল ঝড়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। উদ্ভিদ সবুজে হওয়ায় খাদ্য উৎপাদন করতে পারে এবং আমাদের পৃথিবীর খাদ্যের এক বিশাল উৎস হল উদ্ভিদ। জঙ্গল ও বন পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চ লাউডস্পিকার ও বিভিন্ন উচ্চ ডেসিবেলের শব্দ উদ্ভিদ শোষণ করে, ফলে শব্দ দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারি। অনেক পশু, পাখি এবং প্রাণীদের বাসস্থান হল উদ্ভিদ ও বন। অনেক উদ্ভিদ মাটির ক্ষয় রোধ করে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।